স্বাগত সবাইকে কুয়াশায়, সাথে আছি শারমিন আর শুনছেন এবিসি রেডিও FM 89.2। এখন শুনবো আজকে কুয়াশার প্রথম ঘন্টার যে গল্প, তার প্রথম পার্টটা এখন শুনছি, পড়ে শোনাচ্ছি সেতু। আজকের কাহিনীর নাম হচ্ছে সহদেব বাবুর পোর্ট্রেট। তো ঠিক আছে, ফার্স্ট পার্টটা শুনো, একটা ছোট্ট বিরতি নিয়ে সেকেন্ড পার্টে সরাসরি চলে যাও, তারপর আবার ফিরে এসে কথা বলছি। যেটার আগে নাম ছিল ফ্রি স্কুল স্ট্রিট, সেই মির্জা গালিব স্ট্রিটে ল্যাজারাসের নিলামের দোকানে প্রতি রবিবার সকালে সহদেব বাবুকে দেখা যেতে শুরু করেছে মাস তিনেক হলো। প্রথম অবস্থায় লোকাল ট্রেনে হেয়ালির বই, গোপাল ভাঁড়ের বই, খনার বছরের বই, পাঁচমিশালির বই এসব বিক্রি করে তারপর 7 বছর ধরে নানা রকম দালালির কাজ করে কমিশনের টাকা জমিয়ে সেই টাকায় ছোটখাটো ব্যবসা শুরু করে আজ বছর 5 হলো ইলেকট্রিক কেবলের ব্যবসা করে সহদেব ঘোষ আজ এখানে এসে দাঁড়িয়েছেন। সেখানে সদানন্দ রোডে তার একটা চিমচাম ফ্ল্যাট, একটা ফিয়াট গাড়ি, টেলিফোন, টেলিভিশন, 2টো চাকর, একটা ঠাকুর আর একটা এলসেশিয়ান কুকুর। আগে যারা তার খুব কাছের লোক ছিল তারা এখন তাকে দেখলে চট করে চিনতে পারে না, অথবা চিনলেও সাহস করে এগিয়ে এসে কথা বলে না। সহদেব বাবুরও খুব ইচ্ছে নেই যে তারা তাকে চিনুক, তাই তিনি আজ গোফ রেখেছেন, ঝুলফিটা 1 ইঞ্চি বাড়িয়েছেন, আর চোখ খারাপ না হওয়া সত্ত্বেও একটা পাওয়ারবিহীন সোনার চশমা নিয়েছেন। অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে তার নতুন বন্ধু জুটেছে, যারা তার বাড়িতে এসে রোজ সন্ধ্যায় ভালো চা সিগারেট খান, প্লাস্টিকের তাসে 3 তাস খেলেন, আর শনি রবিবার টেলিভিশনে হিন্দি বাংলা ছবি দেখেন। ল্যাজারাসের দোকানে যাওয়ার কারণটা সহদেব বাবুর বৈঠকখানায় গেলে বোঝা যায়। প্রতি রবিবারই তিনি ঘরের শোভা বাড়ানোর জন্য নিলাম থেকে কিছু না কিছু শৌখিন জিনিস কিনে আনেন। ঘড়ি, ল্যাম্প, পিতল আর চীনামাটির মূর্তি, রূপোর মোমবাতিদানি, বিলেতি ল্যান্ডস্কেপ ছবি, ঘরের এসব কিছুই ল্যাজারাসের দোকান থেকে কেনা। এছাড়া টেবিল, চেয়ার, সোফা, কার্পেট ইত্যাদি তো আছেই। আজ ল্যাজারাসের কোম্পানির মিহির বাবু কথা দিয়েছেন যে বিলেতি ঔপন্যাসিকদের ভালো 1 সেট বই তিনি সহদেব বাবুর জন্য ব্যবস্থা করে দেবেন। মিহির বাবু অভিজ্ঞ লোক, 20 বছর ধরে আছেন ল্যাজারাস কোম্পানিতে। বাধা ধরা খদ্দেরদের চাহিদাগুলো তিনি আগে থেকে আন্দাজ করতে পারেন। সহদেব বাবুর পছন্দও তার ভালোভাবেই জানা। এর আগেও অনেক হঠাৎ বড় লোকদের চাহিদা তিনি মিটিয়েছেন। এরা অনেকেই যে লেখাপড়া বিশেষ না জানলেও ঝলমলে বিলেতি বই দিয়ে আলমারি সাজাতে ভালোবাসেন, সেটা মিহিরবাবু বিলক্ষণ জানেন। 16খানা বইয়ের সুদৃশ্য সেট, গাঢ় লাল চামড়ায় বাঁধানো, দেখেই সহদেব বাবুর মনটা নেচে উঠেছিল। কিন্তু সেটা দেখার পর মুহূর্তেই বইগুলো যে টেবিলের উপর রাখা ছিল তার পেছনেই দেয়ালে টাঙানো গিল্টি করা ফ্রেমে বাঁধানো একটা ছবি দেখে তিনি কেমন যেন হকচকিয়ে গিয়ে বইয়ের কথাটা সাময়িকভাবে ভুলে গেলেন। ছবিটা একটা অয়েল পেইন্টিং, একজন বাঙালি ভদ্রলোকের পোর্ট্রেট। সাইজে আন্দাজ 3 ফিট বাই 4 ফিট। সেটা যে বেশ পুরনো সেটা তার ধুলো মলির অবস্থা থেকে যেমন বোঝা যায়, তেমনি বোঝা যায় ছবিতে দেখানো অনেক খুঁটিনাটি জিনিস থেকে। গড়গড়া, তারপরে কেরোসিন ল্যাম্প, রূপোর পানের ডিবে, হাতির দাঁতের হাতলওয়ালা ঘড়ি, এই সবই চলে যাওয়া দিনের কথা মনে করিয়ে দেয়। তাছাড়া বাবুর পরনে গিলে করা 1 পেশে বোতামওয়ালা পাঞ্জাবি, ঘন কাজ করা কাশ্মীরি শাল, চুনট করা চওড়া পেড়ে ধুতি, এসবই বা আজকের দিনে কে পরে? যে কালের ছবি সেকালে অনেক সম্ভ্রান্ত বাঙালি আর্টিস্টদের দিয়ে নিজেদের ছবি আঁকিয়ে বাড়িতে টাঙিয়ে রাখতেন। কাজেই তাতে আশ্চর্য হওয়ার এমন কিছু নেই। যেটা সহদেব বাবুকে অবাক করলো সেটা হলো ভদ্রলোকের মুখ। কেমন দেখেছেন? সহদেব বাবুর দিকে এগিয়ে এসে প্রশ্ন করলেন মিহির বাবু। একেবারে আপনার মুখ বসানো, তাই নয় কি? সেটা সহদেব বাবুর মনে হয়েছিল, কিন্তু বিশ্বাসটাকে পাকা করার জন্য হাতের কাছে বিক্রির জন্য রাখা
একটা বাহারের আয়নায় নিজের মুখটা একবার দেখে নিয়ে বললেন, সত্যিই তো, এ কার ছবি মশাই? মিহিরবাবু জানেন না। বললেন, একটা লট এসেছে ওই চিতপুরের একটা পুরনো বাড়ির গুদাম থেকে। এখন সে বাড়িতে গেঞ্জির কারখানা। অনেক জিনিসের মধ্যে বুঝছেন এটাও ছিল। কার ছবি জানেন না? আবারও জিজ্ঞেস করলেন সহদেব বাবু। দেখা মাত্র আপনার কথা মনে হয়েছে কোনো জমিদার হবে, তবে আর্টিস্ট নাকি সেরকম নাম করা। শৈলেশ চাটুর্যে, এগলিন রোডে থাকেন তিনি, আর আর্ট নিয়ে লেখেন টেখেন। তিনি এই কিছুক্ষণ আগে এসে দেখে বললেন পরেশ গুয়ের নাকি এককালে খুবই সুনাম ছিল। ছবির ডান দিকের কোণে লাল রঙে লেখা শিল্পীর নামটা সহদেব বাবুর দৃষ্টি এড়ায়নি। এটাও অকশন হবে নাকি জিজ্ঞেস করলেন তিনি। কেন, চাই নাকি আপনার? আশ্চর্য, সহদেব ঘোষের অনেক শখের মধ্যে একটা বড় শখ ছিল নিজের একটা পোর্ট্রেট আঁকানো। লেজারেসেই একদিন একটা তেল রঙে আঁকা পুরনো পোর্ট্রেট দেখে শখটা মাথায় চাপে তার। কথাটা মিহির বাবুকে বলাতে তিনি উৎসাহ দিয়েছিলেন। একটা নতুন জিনিস হবে মশাই, আজকাল আর এটার কোনো রেওয়াজ নেই। অথচ পাকা হাতে আঁকা একটা বেশ বড় সাইজের পোর্ট্রেট আঁকিয়ে ঘরে টাঙিয়ে রাখলে সে ঘরের চেহারাটাই পাল্টে যায়। আর এসব ছবির আয়ু কতদিন ভাবতে পারেন? আর্ট গ্যালারিতে এখনো 400-500 বছরের পুরনো অয়েল পেন্টিং জেল্লা দেখলে মনে হবে কালকে রাখা। কোনো আর্টিস্টের সঙ্গে পরিচয় নেই, এমনকি শিল্প জগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে সহদেব বাবু শেষটায় আনন্দবাজার আর যুগান্তরে বিজ্ঞাপন দিয়েছিলেন। প্রতিবেশী সাংবাদিক সুজয় বোস বাতলে দিয়েছেন বিজ্ঞাপনের ভাষা। তৈলচিত্রে প্রতিকৃতি অঙ্কনে পারদর্শী শিল্পীর প্রয়োজন, প্রশংসাপত্র সহ নিম্নলিখিত ঠিকানায় একজন শিল্পীর দরখাস্ত দেখে তাকে বাড়িতে ডেকে পাঠান সহদেব বাবু। বছর 25 বয়স, নাম কল্লোল দাশগুপ্ত। গভর্নমেন্ট কলেজ অফ আর্টস থেকে পাশ করে রোজগারের চেষ্টা করছে। ছাত্র ভালো ছিল, তার প্রমাণ রয়েছে সার্টিফিকেটে। কিন্তু ছেলেটির চুল, দাড়ি, গোফের বহর, ঢলঢলে প্যান্ট আর উগ্র বেগুনি রঙের শার্ট দেখে সহদেব বাবু ভরসা পাননি। অতিরিক্ত অভাবী বলেই বোধহয় বারণ সত্ত্বেও ছেলেটি আরো দুবার এসেছিল, কিন্তু সহদেব বাবুর মন ভেজেনি। যার চেহারা এত অপরিষ্কার, তার ছবির হাত পরিষ্কার হবে কি করে? শেষ পর্যন্ত এক ব্যবসায়ী বন্ধুর কথায় বিশ্বাস করে এক ভদ্র চেহারা সম্পন্ন আর্টিস্টকে ডেকে 2 দিন সিটিংও দিয়েছিলেন সহদেব বাবু। কিন্তু দ্বিতীয় দিনে যখন দেখলেন যে তার চেহারাটা ছবিতে তার নিজের মতো না হয়ে নিউ মার্কেটের প্যারাডাইজ স্টোরসের ব্রোজেন দত্তের মতো হয়ে যাচ্ছে, তখন বাধ্য হয়ে আর্টিস্টের হাতে 5টা 10 টাকার নোট গুঁজে দিয়ে তাকে বিদায় দিয়েছিলেন। মিহির বাবুর প্রশ্নের উত্তরে সহদেব বাবু বললেন, কাগজে বিজ্ঞাপন দিয়েও তো ভালো আর্টিস্ট পেলাম না, অথচ এজন্য আমাদের জন্য তৈরি। তাই ভাবছিলাম, মানে তাহলে আপনার জন্য রেখে দিন ছবিটা। কিরকম হবে? দাম দেখি কত কমে পারি, তবে ওই যে বলেছিলাম আর্টিস্টের দাম ছিল এককালে। শেষ পর্যন্ত 750 টাকায় এই অজ্ঞাত পরিচয় বাঙালি বাবুর ছবিটি কিনে এনে সহদেব ঘোষ তার বৈঠকখানায় সবচেয়ে বেশি চোখে পড়ে এমন একটা জায়গায় দেয়ালে টাঙিয়ে রাখলেন। ঘরের চেহারা সত্যিই ফিরে গেল। জবরদস্ত শিল্পী, তাতে কোনো সন্দেহ নেই। কাশ্মীরি শালের প্রত্যেকটি কলকা কত ধৈর্য ও যত্নের সঙ্গে আঁকা। ডান হাতের অনামিকায় আংটির হীরাটি ঝলঝল করছে। গড়গড়ার রূপোর কলকেটা যেন এইমাত্র পলিশ করা। বলা বাহুল্য, সহদেব বাবুর বন্ধুরাও ছবিটি দেখে থ মেরে গেলেন। প্রথমে সবাই ভেবেছিলেন যে সহদেব বুঝি কোনো ফাঁকে কোনো শিল্পীর স্টুডিওতে গিয়ে ছবিটা আঁকিয়ে এনেছেন। তারপর আসল ঘটনাটা শুনে তাদের সকলের চোখই ছানা বড়া। পৃথিবীতে এত কোটি মানুষের প্রায় সকলেরই নাক, কান, ঠোঁট, মুখের মোটামুটি একই জায়গায় থাকা সত্ত্বেও এক যমজ ভাই বোন ছাড়া দুজনের চেহারায় এতটা সাদৃশ্য কোথাও চোখে পড়ে? সত্যনাথ বক্সিতা সরাসরি জিজ্ঞেস করে বসলো, ইনি তোমার কোনো পূর্বপুরুষ নন তো? সেটা অবশ্য সম্ভব না, কারণ সহদেবের পূর্বপুরুষের মধ্যে গত 100 বছরে
কেউই পয়সা করেনি। ঠাকুর দাদা ছিলেন রেল স্টেশনের টিকিট বাবু, আর প্রপিতামহ ছিলেন জমিদারি সেরেস্তার সামান্য কিনানি। নন্দ বারুজ্যের রহস্য উপন্যাস পড়ার বাতিক। সে নিজেকে একটি ছোটখাটো গোয়েন্দা হিসেবে কল্পনা করতেও ভালোবাসে। সে বলল, এই বাবুজির পরিচয় খুঁজে না পাওয়া পর্যন্ত আমার কোনো স্বস্তি হবে না। এই হীরের আংটিটার মধ্যে আমি রহস্যের গন্ধ পাচ্ছি। নিতাইদার কাছে 4 ভলিউম বংশ পরিচয় আছে। বাংলা জমিদারদের নারী নক্ষত্র তাতে জানা যায়। ছবিও আছে অনেকগুলো। সেদিন আর তাসের আড্ডা জমল না। এই ধরনের কাকতালীয় ঘটনা আর কার কি জানা আছে সেই গল্প করে সন্ধ্যাটা কেটে গেল। রাত্রিরে বিছানায় শুয়ে সহদেব অনুভব করলেন যে ছবিটা দিনের বেলায় বৈঠকখানায় থাকলেও রাত্রে শোবার ঘরে রাখলে বেশ ভালো হয়। আর সেই সঙ্গে ছবিটার মাথার উপর যদি একটা ব্লু লাইটের ব্যবস্থা করা যায়, আর সেটা যদি সারা রাত জ্বালিয়ে রাখা যায়, তাহলে ঘুমেরও ব্যাঘাত হবে না, অথচ মাঝরাত্রে ঘুম ভাঙলেই ছবিটা চোখে পড়বে। এই কাজটা ইলেকট্রিক মিস্ত্রি ডাকিয়ে পরের দিনই করিয়ে ফেললেন সহদেব বাবু। ছবিটা পাবার 3 দিনের মধ্যেই সহদেব বাবু তার ঝুলফিটা ইঞ্চিখানে কমিয়ে দিলেন, কারণ ঝুলপিতেই ছবির চেহারার সঙ্গে বেমিল ছিল। হাতের নখ নিয়মিত না কাটার ফলে বেয়ারা রকম বেড়ে যেত সহদেব বাবুর। ছবির বাবুর হাতের নখ গোড়া অবধি পরিষ্কার করে কাটা। তাই সহদেব বাবু নিজের নখের যত্ন নিতে আরম্ভ করলেন। পানের অভ্যাস ছিল না তার, কিন্তু ছবির মতো পানের ডিবে কিনে চাকরকে দিয়ে খিলি পান সাজিয়ে ডিবে পুড়ে পকেটে নিয়ে কাজে বেরোতে শুরু করলেন তিনি। গেও মানুষ ছোট অবস্থা থেকে বড় হয়েছেন, যে কারণেই আদব কায়দার দিকটা সহদেব বাবুর একেবারেই জানা ছিল না। এই সম্ভ্রান্ত ঘরের বাবু ছবির প্রভাব ক্রমে তার হাবভাবে একটা পালিশ এনে দিতে শুরু করল। লালবাজার অফিসে বসে যতক্ষণ তিনি কাজ করেন ততক্ষণ কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। টেরিলিনের শার্ট আর টেরিকটের প্যান্ট পরে অফিস যান, গোল্ড ফ্লেক সিগারেট খান, দিনে 3 বার চা, আর দুপুরে সীতানাথের দোকান থেকে আনা পুরি তরকারি আর জিলাপি খান। এ সমস্ত অভ্যাস অনেক দিনের, কিন্তু কাজের শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে এসে তিনি আর ঠিক আগের মানুষ থাকেন না। হাঁটা চলার ভাবভঙ্গি, কথা বলার ঢং, তাকিয়া কোলে নিয়ে বাবু হয়ে বসার কায়দা, চাকরদের হাঁক দিয়ে টাকার মেজাজ, এসবই নতুন। এসব অবশ্যই বন্ধুদের দৃষ্টি এড়ায়নি। তারা বলে, ছবির বাবুর প্রভাব তোমার উপর যেভাবে পড়ছে, তোমাকে তোমার ফ্ল্যাট বাড়ি ছেড়ে চক মিলানের বাড়ি দেখতে হচ্ছে। সহদেব বাবু মৃদু হাসেন, কোনো মন্তব্য করেন না। ছবির বাবুর সবচেয়ে বেশি কাছে মনে হয় নিজেকে যখন সহদেব বাবু রাত্রে ঘরে ঢুকে অন্য সব বাতি নিভিয়ে কেবল নীল আলোটা জ্বালিয়ে রেখে খাটে শোন। তখন সত্যিই মনে হয় ওই বাবু আর তিনি একই ব্যক্তি। আর তখনই মনে হয় ওই রকম এক পেশে সোনার বোতামওয়ালা পাঞ্জাবি, ওই বাহারের চওড়া লাল পেরে ধুতি, ওই রকম কাজ করা কাশ্মীরি শাল, ওই চেয়ার, ওই গড়গড়া, ওই হীরের আংটি, ওই হাতির দাঁতের হাতলওয়ালা ছড়ি, এসবই তার চাই। আর অবশ্য সবই একে একে জোগাড় হয়ে গেল। ছড়ি আর চেয়ার দিলেন মিহির বাবুই। চিতপুর থেকে লোক ডাকিয়ে স্পেশাল গড়গড়া তৈরি হলো ছবির সঙ্গে মিলিয়ে। সেই সঙ্গে ভালো আম্বুরি তামাক আনিয়ে সেটা খাবার অভ্যাসও তৈরি হলো। ছবির মতো পাঞ্জাবি তৈরি করার কোনো অসুবিধা নেই, আর তার জন্য সোনার বোতামও কেনা হলো। শালটা জোগাড় হলো এক বৃদ্ধ কাশ্মীরি শালওয়ালার কাছ থেকে। নাদির শাহ শালওয়ালা গত শীতে সহদেব বাবুর বাড়িতে এসেছিলেন হরেক রকম শাল সঙ্গে নিয়ে। সহদেব বাবু কিছু কেনেননি। এবার শীত পড়তেই এক রবিবার সকালে শালওয়ালা আবার এসে হাজির। সহদেব বাবু তাকে ছবিটা দেখিয়ে বললেন, ঠিক এমনি একখানা শাল জোগাড় করে দিতে পারবেন? নাদির শাহ তৈরি চোখে ছবির দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে বললেন, এমন
জামেওয়ালা তো চট করে পাওয়া যায় না, তবে টাইম দিলে খোঁজ করে দেখতে পারি। সেই জামেওয়ারও চলে এলো এক সপ্তাহের মধ্যে। রঙে সামান্য বেমিল, তবে আসল শালের রং কেমন ছিল কে বল। একে তো পুরনো ছবি, রং বদলেও যেতে পারে। তাছাড়া আর্টিস্টের তেল রং আর আসল শালের রঙে কোনো তফাৎ নেই, এ কথা জোর দিয়ে কেই বা বলতে পারে। কত দাম জিজ্ঞেস করলেন সহদেব বাবু। আপনার জন্য স্পেশাল রেট 4.5। 450? আজকের দিনে ভালো কাশ্মীরি শালের দাম সম্পর্কে সহদেব বাবুর কোনো ধারণাই নেই। নো স্যার। চোখের কোণে খাঁজ ফেলে মৃদু হেসে বললেন নাদির শাহ। 4,500। স্পেশাল রেট আর কমল না। নাদির শাহকে 4,500 টাকার একটা চেক লিখে দিলেন সহদেব ঘোষ। ছবির সঙ্গে মেলানো চেয়ার, শ্বেত পাথরের তেপায়া টেবিল, ঘষা কাচের ডিওমওয়ালা কেরোসিন ল্যাম্প আর শেক্সপিয়ারের বই কেনার পরেও একটা জিনিস বাকি রইল। সেটা হলো বাবুর ডান হাতের অনামিকার হীরের আংটি। সহদেব ঘোষ একবার নৌঘাটে গিয়ে বিখ্যাত জ্যোতিষী দুর্গাচরণ ভট্টাচার্যকে দিয়ে তার ভাগ্য গণনা করিয়ে এনেছিলেন। তখন তিনি সবে ব্যবসায় নেমেছেন, কপালে কি আছে কিছুই জানেন না। জ্যোতিষী সহদেবের অভাবনীয় আর্থিক সাফল্যের কথা গণনা করে একটা কাগজ লিখে দিয়েছিলেন। কিন্তু 8 বছরের মধ্যেই যে ব্যবসায় এমন দুর্যোগ দেখা দেবে তার কোনো উল্লেখ সে কাগজে ছিল না। আজ সেই কাগজটিকে ছিঁড়ে দলা পাকিয়ে জানালার বাইরে ছুড়ে দিলেন সহদেব বাবু। কারণ আর কিছুই নয়, গত 1 মাসের মধ্যে 2টো বড় অর্ডার বাতিল হয়ে যাওয়ায় সহদেবের বেশ কয়েক লাখ টাকা লোকসান হয়ে গেছে। অত্যন্ত সাধারণ অবস্থা থেকে শুরু করলেও সহদেবকে কোনোদিনও পড়তির গ্লানি ভোগ করতে হয়নি। নিচ থেকে ধীরে ধীরে সামনে তিনি উপরের দিকে উঠেছেন, অর্থাৎ সবটাই চড়াই, উতরাই নেই। কিন্তু আজ হঠাৎ উতরাইয়ের বিভীষিকাময় অভিজ্ঞতা তাকে দিশেহারা করে ফেলল। আর এই অবস্থাটা যে সাময়িক তেমন কোনো ভরসাও পেলেন না তিনি। এই অবস্থায় একজন জ্যোতিষীর উপর আস্থা রাখলেও অন্য আরেকজনের কাছে যাবার লোভ তিনি সামলাতে পারলেন না। ভবানীপুরে গিরিশ মুখার্জি রোডের নারায়ণ জ্যোতিষীকে গিয়ে ধরে পড়লেন তিনি। নারায়ণ জ্যোতিষীর গণনা করতে লাগলো 4.5 মিনিট। সহদেবের চরম দুর্দিন দেখা দিয়েছে। অপগ্রহের প্রভাব চলবে গোটা বছরটাই, এবং কোন এক ব্যক্তি যার উপর সহদেব বিশেষ বিশ্বাস করেছিলেন তিনি প্রতারকের কাজ করছেন। এই ব্যক্তি যে কে সেটা ভেবে বার করার কোনো প্রয়োজন বোধ করলেন না সহদেব বাবু। এমন কেউ করতে পারে সেটা আগে জানলে বরং সাবধান হতে পারতেন তিনি। ব্যবসায় নেমে অনেকের উপরই বিশ্বাস রাখতে হয়েছে তাকে। তাদের মধ্যে কে ল্যাং মেরেছে সেটা এখন জেনে কি লাভ। আসল কথা তার সর্বনাশ হয়েছে, পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। প্রথমেই গেল ফিয়াট গাড়িটা। 4 বছর আগে 36,000 টাকায় কেনা গাড়িটা মাত্র 12,000-এ বিক্রি করতে হয়েছে সহদেব বাবুকে। দুর্দিনের বন্ধুই খাঁটি বন্ধু, এমন একটা প্রবাদ ইংরেজিতে আছে। সহদেব বাবুর 3 জন বন্ধুর মধ্যে একজনই দেখা গেল সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। নন্দবাড়ুর সেই যে বলেছিলেন ছবির বাবুর পরিচয় খুঁজে বার করবেন, সে ব্যাপারে এখনো পর্যন্ত সুবিধা করে উঠতে পারেননি। বংশ পরিচয়ের 4 খণ্ডের 1 খণ্ডে সেলিমগঞ্জের জমিদার ভূতনাথ চৌধুরীর ছবির সঙ্গে আর সবকিছু মোটামুটি মিলে গেলেও মুখ একেবারেই মেলেনি।
নন্দ পাশে থাকাতে এই সংকটের অবস্থায়ও সহদেব বাবু তবু সামলে আছেন, না হলে কি যে হতো বলা মুশকিল। এই নন্দ বাড়ুজ্জি একদিন সহদেব বাবুকে বললেন কথাটা। ছবিটাকে বিদায় করো, বুঝছো? আমার বিশ্বাস ওটাই নষ্টের গোড়া। আর সত্যি বলতে কি, এখন তোমার যা চেহারা হয়েছে তার সঙ্গে ওটার মিল খুবই সামান্য, বুঝতে পেরেছো? হাতে আয়না নিয়ে ছবির সামনে দাঁড়িয়ে নিজের মুখের সঙ্গে মিলিয়ে সহদেব বাবুও যে কথাটা বুঝতে পারেননি তা নয়। গত 2 মাসেই কানের দুপাশে পাকা চুল দেখা দিয়েছে, চোখের তলায় কালি পড়েছে, গাল বসেছে, চামড়ার মসৃণতা চলে গিয়েছে, অথচ ছবির বাবুর কোনো বিকার নেই। ওই লেজারসেই আবার ছবিটা ফেরত দিয়েছো, বললেন নন্দ বাড়ুজ্জে। তোমাকে তো বলেছিল আর্টিস্টের বেশ নামডাক রয়েছে, খদ্দের মিলে যাবে, বুঝছো? আপদ বিদায় হবে, পয়সাও কিছু আসবে ঘরে। সেই রাত্রে ঘরের বাতি নিভিয়ে নীল বাতি জেলে ছবিটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে সহদেব বাবুর মনে যে ভাবটা এলো, সেটা আগে কখনো আসেনি। সেটা আতঙ্কের ভাব। বাবুর ঠোঁটের কোণে হাসিটাকে এতদিন প্রসন্ন বলে মনে হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে সেটা একটা পৈশাচিক হাসি। দৃষ্টিটা সোজা তার দিক হওয়াতে মনে হয় হাসিটা বুঝি তাকেই উদ্দেশ্য করে হাসা। কি আশ্চর্য, কবেকার কোথাকার এক বাবু সেই বাবুর ছবি আঁকলেন আদ্যিকালের শিল্পী পরেশ গুই, আর সেই ছবি কিনা তার বাড়িতে এসে তার জীবনটাকে এমন ভাবে তছনছ করে দিল। ছবির দামের বাইরে কত টাকা তার খরচা হয়েছে। এটা কেনার দরুন সেটা ভাবতে সহদেব বাবু শিউরে উঠলেন। তাও তো সামর্থ্য ছিল না বলে হীরের আংটিটা কেনা হয়নি, সেটার পিছনে আবার আর ভাবতে পারলেন না সহদেব বাবু। নীল বাতি নিভিয়ে দিয়ে খাটে শুয়ে স্থির করে ফেললেন কাল সকালে ট্যাক্সি করে লাজারাস গিয়ে ছবিটা ফেরত দিয়ে আসবেন। গুড মর্নিং স্যার, ওটা কি বই আনলেন? প্রায় 1 বছর পর মিহির বাবুর সঙ্গে দেখা। আজ অবশ্য রবিবার না, তাই নিলামের কোনো তোড়জোড় নেই। সহদেব বাবু 3টে বাংলা খবরের কাগজ দিয়ে আষ্টে পৃষ্ঠে মোড়া ছবিটাকে মেঝেতে নামিয়ে রেখে কপালের ঘাম মুছে মিহির বাবুকে ব্যাপারটা বললেন। অবশ্য আসল কারণটা তো আর বলা সম্ভব নয়, তাই বললেন, ছবিটা দেখে সবাই ঠাট্টা করে মশাই, বলে জমিদারি প্রথা কোন কালে উঠে গেল, আর তোমার কিনা হঠাৎ জমিদার সেজে ছবি আঁকার শখ হলো। শুনে শুনে গানটা ঝালাপালা হয়ে গেল আমার, তাই ফেরত দেওয়া স্থির করলাম। দেখবেন যদি কেউ কেনে টেনে, অবশ্যই পড়ে থাকলেও ক্ষতি নেই। ট্যাক্সি থেকে নামতে দেখলুম, গাড়ি কি হলো? কারখানায়। আসি। সহদেব বাবু চলে যাবার পর টেলিফোনের বই দেখে একাডেমি অফ ফাইন আর্টসের নম্বর বার করে ভাইপোকে একটা টেলিফোন করলেন মিহির বাবু। তার ভাইপোর ছবির এক্সিবিশন হচ্ছে সেখানে। বড় পেয়ারের ভাইপো এটা। কে? কল্লোল? আমি মিহির কাকা বলছি। শোন, তোর প্রথম রোজগার করিয়ে দিয়েছিলাম কিভাবে, মনে আছে? মনে নেই কেন? সেই যে সদানন্দ রোডের এক ভদ্রলোক পোর্ট্রেট আর্টিস্টের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন, তুই গেলে তোকে দেখিয়ে দিলেন, আর তুই মন থেকে পোর্ট্রেট করলি জমিদার পোশাক পরিয়ে। হ্যাঁ হ্যাঁ, সে ছবি আবার ফেরত এসেছে, বুঝেছিস? তুই একসময় এসে নিয়ে যাস। দোকানে অনেক মাল, বুঝছিস, রাখার জায়গা নেই। টেলিফোনটা রেখে মিহির বাবু খদ্দের দিকে মন দিলেন। অ্যারন সাহেব এসেছেন সেই দাবার সেটের খোঁজে।
সেটাকে আবার 150 বছর আগে বার্মায় তৈরি বলে চালাতে হবে। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা গল্প সহদেব বাবুর পোর্ট্রেট। পড়ে শোনাচ্ছিল সেতু। বন্ধুরা, আরো একবার স্বাগত জানাচ্ছি। শুরু হয়ে গেছে কুয়াশার দ্বিতীয় ঘন্টা, অর্থাৎ দ্বিতীয় ঘন্টা, সেই কাঙ্ক্ষিত ঘন্টা যেখানে আমরা কুয়াশার মূল কাহিনীটি শুনবো। আজকে যে কাহিনী শুনবো এটা হচ্ছে গত সপ্তাহের দ্বিতীয় পর্ব, অর্থাৎ পরিত্যক্ত বাড়ির প্রথম পর্ব গত সপ্তাহে শুনেছি। আমরা সেখানে দেখেছি তানিয়া এবং তিশা গভীর রাতে সেই পরিত্যক্ত হিন্দু বাড়িটিতে যায় তাদের কৌতূহল দমন করতে, এবং সেখানে গিয়ে তাদের মৃত্যু ঘটে। পরদিন সকালবেলা তাদের নর্দমায় তাদের লাশ পাওয়া যায়, বাড়ির বাইরের নর্দমায় তাদের লাশ পাওয়া যায়। তানিয়ার স্বামী নাফিজ এসে নাফিজকে খবর দেওয়া হয়, সে চলে আসে না। তখনও তাকে বোধহয়, আমার ঠিক মনে নেই, আমার মনে হয় আমরা না বলি কি হয়েছিল, আর একটু রহস্য অনেকে কিন্তু শোনেনি, 2-1 জন লিখেছে যে সে গত সপ্তাহে শুনতে পাইনি। তো সেই কারণে আমি একটু বলে দিয়েছিলাম যে তানিয়া নামে একটি মেয়ে, সে তার স্বামীর সঙ্গে পুরানো ঢাকার একটি বাড়িতে, ভাড়া বাড়িতে ওঠে, যেখানে পাশে একটি পরিত্যক্ত বাড়ি থাকে, হিন্দু বাড়ি, যে বাড়িটি তাকে সবসময় আকর্ষণ করত। তার মন সবসময় চাইতো ওই বাড়িতে কি আছে দেখবে। তাই নাফিস যখন চট্টগ্রাম চলে যায় 2 দিনের জন্য, তখন তার কাজিন আসে তিশা তার সঙ্গে থাকতে, এবং তিশা একটা অদ্ভুত টাইপের মেয়ে, যার নাকি অসম্ভব কৌতূহল এবং সে রহস্য ভালোবাসে। তো দুজন মিলে প্ল্যান করে এক রাত্রে চলে যায় সেই বাড়িটিতে, এবং যেখান থেকে তারা আর ফিরতে পারে না। তারপরে কি হলো, সেই বাড়িটি কেন পরিত্যক্ত, কি কারণে খুন হলো, অনেকেই দেখেছে নাফিজকে তাদের প্রেডিকশন আছে নাফিজ খুন করে। আসলে কি নাফিজ খুন করে, কোন দুষ্ট চক্র ছিল সেখানে, কিছুই কিন্তু আমরা জানি না। তো আমরা সবকিছু জানবো আজকের পর্ব থেকে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি এখন প্রথম পর্বে। প্রতিদিন সকালে ফারদিন আর কিছু কিনুক কিংবা না কিনুক, একটা পত্রিকা সে অবশ্যই কিনবে। পত্রিকা যে পড়ার জন্য কেনে তা কিন্তু না, পত্রিকা কেনার প্রধান কারণ হচ্ছে রোদের মধ্যে একটা সান প্রোটেকশন হিসেবে পত্রিকা কাজ করে, আবার মাঝে মাঝে বসার জন্যও কাজ করে। তবে আজকের দিনটা একটু ভিন্ন, কারণ আজকের পত্রিকা মনে হয় না এই 2 কাজে লাগবে। কারণ পত্রিকায় এমন একটি খবর প্রকাশ হয়েছে যে ফারদিনের সব কৌতূহল ওই খবরের কাগজের মধ্যে আটকে গেছে। ফারদিন অতিরিক্ত উত্তেজনার কারণেই পত্রিকা নিয়ে ভার্সিটিতে ক্লাস করার আগেই তার বন্ধু ছোঁয়া আর ইমনকে দেখালো। ইমন, পত্রিকা দেখছিস? কি নিউজ এসছে? আমি কি তোমার মতো পত্রিকা নিয়ে পড়ে থাকি নাকি? কি এসছে না আসছে কি করে জানবো? হবে কোনো জ্বালাওপোড়া খবর? বাংলাদেশে আর এর বাইরে কি খবর থাকতে পারে? তোরা নিউজটা না দেখে এমন পক করছিস কেন? দেখি কি এমন নিউজ। এই নে দেখ। ইন্টারেস্টিং তো। দেখি এই কি কি এমন ইন্টারেস্টিং খবর? গৃহবধূ ও তরুণীর লাশ উদ্ধার, ঘটনার সূত্র রহস্যময় এক হিন্দু পরিত্যক্ত বাড়ি। বুঝছিস? এখনো বুঝিনি, লাশ তো প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে, এখানে তোরা নতুন কি পেলি? ইমন, তুই আসলেই একটা টিউবলাইট, সোজা কথাও সহজে বুঝতে পারিস না, দেখে রাগ লাগে। তা একটু বুঝাই বললেই পারিস। তোর মাথা ভরা গোবর, তোর বুঝালেও যা, না বুঝালেও তা। আরে শোন গাধা, ওই বাড়িটা কোথায় দেখ, লোহারপুলের কাপরান ঘরে, মানে পুরান ঢাকায়। আমাদের এখান থেকে পুরান ঢাকায় যেতে সময় লাগবে বড় জোর 1 থেকে 1.5 ঘন্টা। সুতরাং আমরা ইচ্ছা করলেই ওই বাড়িটায় ছোটখাটো একটা ট্যুর দিতে পারি, কি বলিস? ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক করে বললেই পারিস। এরকম সাংকেতিক ভাবে যদি তোরা প্ল্যান প্রোগ্রাম করিস, আমি কিভাবে বুঝবো বল? আচ্ছা ভালো কথা, যদি বাড়ি পরিত্যক্ত হয় তাহলে কি আমরা ঢুকতে পারবো? গাধার মতো কথা বলিস কেন? পুরো নিউজটা ভালো করে পড়ে দেখ। লাশ দুটো পাওয়া গেছে বাড়ির পাশের খাদে। স্থানীয়দের ধারণা ওই 2 জন রাতে ওই পুরনো বাড়ির দিকে গিয়েছিল, তাই মারা গেছে। তবে পুলিশ বলছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বাড়িতে ঢুকতে তো কোনো সমস্যা দেখছি না। আচ্ছা চল একদিন সময় করে আমরা যাই, যদি দেখি ঢুকতে দিচ্ছে না
তাহলে প্ল্যান চেঞ্জ করে লালবাগের কেল্লা কিংবা আহসান মঞ্জিল ঘুরে চলে আসবো। আইডিয়াটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তাহলে তোরা দিন ঠিক কর, কবে যাবি ঠিক করে আমাকে বল, আমি রেডি। দিন তুই ঠিক করবি, আমিও ফ্রি আছি। ফারদিন তুই? তাহলে চল পরশু দিন যাই। একদিন ক্লাস মিস দিলে কি আর এমন হবে। ওকে, তাহলে এটাই ফাইনাল। দিন ঠিক করা হলো। ফারদিন, ছোঁয়া এবং ইমন তিনজন মিলে ক্লাস ফাঁকি দিয়েই যাবে এই সিদ্ধান্ত নেওয়া হলো। তবে একটা সমস্যার সৃষ্টি হলো, আর তা হচ্ছে তিনজনই লোহারপুল ঠিক মতন চেনে না। তবে সেটা নিয়েও চিন্তা নেই, রাস্তা না চেনা এমন কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে ফারদিনের মাথায় একটা অকালপক্ষ বুদ্ধি এসেছে, আর সেই বুদ্ধি শুনেই মেজাজ খারাপ হয়ে গেছে ছোঁয়া এবং ইমনের। ফারদিনের ইচ্ছে আগে ওই বাড়িতে না গিয়ে ওখানকার থানায় যাবে এবং সবকিছু শুনে তারপর যাবে ওই বাড়িতে। তবে ছোঁয়া এবং ইমনের মোটেও থানায় যাওয়ার ইচ্ছে নেই। এটা বাংলাদেশ, এখানে থানায় গিয়ে ইনফরমেশন জানা যায় না। এখানে থানায় শুধু তারাই যায় যারা চোর আর ডাকাত। আমার মাথায় গোবর না, তোর মাথায় কি? তুই বুঝতে পারছিস না, আমরা থানা থেকে আগে সবকিছু জেনে গেলে আমাদের জন্যই ভালো। প্রচুর ভালো। পুরনো ঢাকায় ওই থানার ওসি কি তোমার দুলাভাই? মেজাজটা এমন খারাপ হয় না? এমন ভাবে বলছিস যেন তুই থানায় ঢুকলে তোকে জামাই আদর করে ওসি সবকিছু তোকে গল্পের মতো করে বলবে। আচ্ছা বাদ দে তো ছোঁয়া, ও যেহেতু যেতে চায় যাবে, আমরা বাইরে দাঁড়িয়ে থাকবো, আমরা কারোর সাথে কথা বলতে পারবো না। হ্যাঁ ঠিক বলেছিস, আমরা কোনো অফিসার কিংবা অন্য কারোর সাথে কথা বলবো না। তোদের কিছুই বলতে হবে না, যা জিজ্ঞেস করার আমি জিজ্ঞেস করব। ফারদিন অনেকটা নাছোড় বান্দা ছেলে, এমনই নাছোড় বান্দা যে একবার যা বলে সেটাই করে। সেটা ভালো হবে কি হবে না এত কিছু নিয়ে কখনোই ভাবে না সে। থানায় গিয়ে আগে সে ওসির সাথে কথা বলবে, এটা যেহেতু সে বলেছে সুতরাং সে বলবেই। তাই অত শত কিছু না ভেবে ছোঁয়া এবং ইমনকে সাথে নিয়ে লোহারপুল থেকে একটু দূরেই মিল ব্যারাক থানায় চলে গেল ফারদিন। থানার ভেতরের পরিবেশের সাথে তেমন পরিচিত নয় ফারদিন, তাই ঢুকে কাকে কি বলতে হবে সেটা বুঝতে একটু ঝামেলা হলো তার। তবে অবশেষে দেখা মিলল ডিউটি অফিসারের সাথে। তার দেখা পেয়ে কৌতূহল নিয়ে এগিয়ে গেল ফারদিন। একটু কথা বলতে পারি? কি সমস্যা বলুন? আসলে সমস্যা না, আমি একটা ব্যাপারে জানতে চাচ্ছিলাম। এখন কোনো আসামির সাথে দেখা করা যাবে না, কোর্টে নিয়ে যাওয়ার সময় হয়েছে, কোর্টে গিয়ে দেখা করবেন। আসামির সাথে দেখা করতে চাচ্ছি না, আমি আসলে ওই যে দুটো তরুণীর লাশ পাওয়া গেছে সেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। মানে? মানে এই যে দেখুন পত্রিকায় খবর করেছে, দুই তরুণীর মৃত্যুর পিছনে একটা পরিত্যক্ত বাড়ির কথা উল্লেখ করা আছে। তো মানে এটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আপনি তরুণীর কি হন? আমি কিছুই হই না, তবে আমরা ওই বাড়িটা নিয়ে রিসার্চ করতে চাচ্ছিলাম। আমি একা না, আমার সাথে আরো দুজন ফ্রেন্ড আছে। কি করতে চাচ্ছিলেন বললেন? গবেষণা। দাঁড়ান আপনাকে বুঝিয়ে বলছি, আমি আমার ফ্রেন্ডদের ডাকছি, ওরা এখানেই আছে। এতক্ষণ ভয়ে ঢুকছিল না। এই ছোয়া, ইমন, এই এদিকে আয়। বল। শোন, ওনাকে আমাদের গবেষণার কথাটা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমাদের ডাকতে কেন? আরে বাবা, তোদের সাথে পরিচয় করে দিতেই তো ডাকবো। আচ্ছা আচ্ছা হয়েছে, অনেক নাটক হয়েছে। কি সমস্যা বলুন তো ঠিক করে? ওই লাশ নিয়ে আপনাদের এত মাতামাতি কেন? আসলে রহস্য উদ্ঘাটন করতে আমাদের খুব ভালো লাগে, তাই এটা নিয়ে আমরা কিছু একটা করতে চাচ্ছিলাম আর কি। বাহ, লেডি শার্লক হোমসও আছে দেখছি। দেখুন ম্যাডাম, পুলিশকে পুলিশের কাজ করতে দিন। এসব রহস্য টহস্য নিয়ে আপনাদের ভেবে কাজ নেই, বুঝেছেন? না মানে, আরে রাখুন তো আপনার মানে টানে, হুদাই সময় নষ্ট করবেন না। যা বলার বলেছি, আর যদি খুব বেশি বলতে ইচ্ছে করে তাহলে আসামিদের নিয়ে কোর্টে যাব, চাইলে আপনাদেরও আসামিদের সাথে তুলে নিতে পারি। ঠিক আছে ফারদিন, ওনাকে বিরক্ত করে কাজ নেই, আমরা বরং চল বের হই, চল যাই। হ্যাঁ 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 ঠিকই বলছিস ইমন। চল বের হওয়া যাক। থানার গেট থেকে
থেকে বের হয়েই মেজাজ খারাপ হয়ে গেল ফারদিন, ছোঁয়া এবং ইমনের। আর মেজাজ খারাপ হবে নাই বা কেন? থানা থেকে যে এমন ব্যবহার করবে সেটা আগে থেকে অনুমান করেছিল ছোঁয়া আর ইমন। কেন যে ফারদিনটা সব বুঝেও বোঝে না? কি দরকার ছিল এভাবে মুডটা নষ্ট করার? হয়তো এখন মেজাজ খারাপ হচ্ছে সবার। এই মেজাজ নিয়ে ওই বাড়িতে গেলেও কিছু হবে না। দেখা যাবে যদি সত্যিই সেখানে কোনো ভূতপ্রেত থাকে তাহলে সেও এরকম মেজাজ দেখে পালাবে। ছোঁয়া বের হয়ে একটু দূরে যেতেই বলল, বিরিয়ানি খাবি? মানে মানে যেভাবে মুড অফ হয়ে আছে, মনে হয় না আজ ওই বাড়িতে যাওয়া ঠিক হবে। তার চেয়ে চল বরং বিরিয়ানি খাই। পুরান ঢাকায় খুব ভালো বিরিয়ানি বানায়। শোন, সব দোষ ওই মাথা মোটা ফারদিনের। কি দরকার ছিল থানায় গিয়ে এরকম বেশি বেশি কথা বলার? আমি কি জানতাম যে এরকম করবে? যাই হোক, সবকিছু বাদ, আমরা এখন বিরিয়ানি খেতে যাচ্ছি, এটা ফাইনাল। আমার সমস্যা নেই। আমার তো কোনো কিছুতেই সমস্যা নেই। তাহলে চল। শেষ পর্যন্ত প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। পুরনো সে হিন্দু বাড়িতে না গিয়ে তারা চলে গেল বিরিয়ানি খেতে। আসলে মাঝে মাঝে এরকম হয়, অনেক পরিকল্পনা করে কিছু করতে চাইলে শেষ পর্যন্ত কিছুই হয় না। ফারদিন, ইমন আর ছোঁয়ার ক্ষেত্রেও তাই হলো। এত পরিকল্পনা করে ক্লাস মিস দিয়েও কোনো লাভ হলো না। তবে পুরোপুরি দিনটা মাটি করতেও চাইছিল না তারা, তাই নতুন কিছু করার পরিকল্পনা তাদের মাথায় ঘুরছিল। কিন্তু নতুন কি করবেই বা তারা? হিন্দু বাড়ির পরিবর্তে অন্য কোনো বাড়ি খুঁজে বের করবে, যে বাড়ি ঘিরে রয়েছে আরো অনেক বেশি রহস্য? নাকি বিরিয়ানি খাওয়া শেষ হলে সদরঘাট চলে যাবে, সেখান থেকে নৌকা দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি? প্ল্যান মন্দ না, কিন্তু এখন তো আর সেই দিন নাই যে নৌকা দিয়ে ঘুরলে মন ভালো হবে। সদরঘাটের পানির যে অবস্থা, সেই পানি দেখে মন ভালো করার কোনো প্রশ্নই আসে না। খেতে খেতে এই ব্যাপারগুলোই গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল তারা তিনজন। কিন্তু হঠাৎ করে একটা প্ল্যান চলে আসলো ছোঁয়ার মাথায়। শুধু প্ল্যান না, বলা যায় একদম মাস্টার প্ল্যান। তাহলে কি সদরঘাটের প্ল্যান ক্যান্সেল? অবশ্যই ক্যান্সেল। সদরঘাটে গিয়ে পচা পানির পচা গন্ধ খাওয়া কোনো মানেই হয় না। তাহলে তুই বল কি করা যায়? থানায় গিয়ে তাহলে আবার নাকানি চুবানি খাই। এখানে আবার থানা আসলো কোত্থেকে? থানা আসলেও কারণ আজকের এই প্ল্যানটা তো তোর ওই থানা ধারা করে পাগলামির কারণেই নষ্ট হলো। কতবার আর এই কথা বলবি তুই? যতবার তোর মাঝে এই পাকনামি না কমবে ততবার বলবো। ওই চুপ থাক তোরা, চুপচাপ বিরিয়ানি খাওয়া শেষ কর। এক কাসন্দি বারবার ঘেটেই চলেছে দুজন, আজীব দুইটা মানুষ। আমি কি করলাম রে ভাই? ইমনই তো বারবার এক কথা বারবার বলেই যাচ্ছে। বাদ দে তো ভাই। ওকে, বাদ দিলাম। অসংখ্য ধন্যবাদ তোকে। আচ্ছা একটা কথা বল, ওই যে দুটো মেয়ে মারা গেল তাদের নামগুলো জানো কি? তাদের নাম কি আমি মুখস্থ করছি নাকি? পত্রিকায় তার হাজবেন্ডের নামটাও দিয়েছিল। চল আমরা তার হাজবেন্ডকে খুঁজে বের করি। তারপর আর কি, মেয়েটার সম্পর্কে ডিটেলস জেনে নিব। ডিটেলস মানে? আরে ডিটেলস মানে ওই মেয়ে চরিত্র কেমন, সে কেমন ছিল, তার ব্যাপারে সবকিছু জানবো। তুই আসলে একটা পাকনা রে ফারদিন। তুই 2 লাইন কথার মাঝে 20 লাইন বেশি বুঝিস। আমি আবার এখানে কি বেশি বুঝলাম? বুঝিয়ে বল। এমন আহামরি কিছু তো না যে বুঝিয়ে বলবো। সিম্পল ম্যাটার, সিম্পলি বুঝতে পারিস না কেন? বুঝলাম। চল তাহলে এখন যাই। তুই যে হারে না থাক নাই বলি। ছোঁয়া, এখনই যেতে চাচ্ছিস? না, এখনই যাওয়ার কিছু নাই। তোরা আসলে আজাইরা পাবলিক, বুঝছিস? তোদের সাথে যাওয়া যা, না যাওয়া তা। তাহলে কি করবি এখন? কি করবো আর, বাসায় চলে যাব। সত্যি বাসায় চলে যাবি? হ্যাঁ, সিরিয়াসলি বাসায় চলে যাব। পুরনো ঢাকার বিরিয়ানি খাওয়া শেষ করে তিনজনেই যার যার বাসায় চলে গেল। তবে অদ্ভুত কোনো কারণে তিনজনের মাথাতেই ওই হিন্দু বাড়ি ঘুরতে লাগলো। তাই এত শত না ভেবে পরের দিন প্ল্যান করে আবারও ক্লাস ফাঁকি দিয়ে বের হয়ে পড়ল তারা। তবে এবার আর ফালতু কোনো প্ল্যান কিংবা অন্য কোনো জায়গা নয়। ঠিক যে দুজন মারা গিয়েছিল তাদের বাসাতেই হাজির হয়ে গেল ইমন, ফারদিন আর ছোঁয়া। পাশের হিন্দু বাড়ির রহস্য নিয়ে চিন্তিত তারা। তারপরেও একটা ব্যাপার খুব অবাক লাগলো, যে বাড়িতে মেয়ে দুজন থাকতো সেই বাড়িও কম রহস্যময় না। পুরনো ঢাকার কিছু বাড়ি একটু যেন কেমন কেমন। বাড়িগুলো দেখলেই বোঝা যায় এখানে কোনো একটা ঝামেলা আছে। আবার কিছু কিছু বাড়ি এরকম যে দেখলেই বোঝা যায় এই বাড়ি ভর্তি আনন্দ আর আনন্দ।
তবে ছোঁয়া, ইমন আর ফারদিন মিলে যে বাড়িতে ঢুকলো সে বাড়িটা অনেক বেশি নির্জন। সিঁড়ি দিয়ে উপরে উঠবার পর কেবল একজনকেই দেখা গেল, আর সেই একজন নিহত তিশার স্বামী নাফিস। কে? হ্যাঁ, আমরা আসলে একটা ব্যাপার নিয়ে কথা বলতে চাইছিলাম। আপনার কি সাংবাদিক? দেখুন, এই মুহূর্তে আমি আমার স্ত্রীকে নিয়ে কিছুই বলতে পারবো না, আর ক্ষমা করবেন প্লিজ, দয়া করে যান আপনারা। না, মানে আসলে আমরা সাংবাদিক না, তবে কিছু বিষয় জানতে চাচ্ছিলাম। কোনো বিষয়ের উপর কথা বলার মতো কোনো অবস্থায় আমি নেই, প্লিজ জ্বালাতন করবেন না তো। ভাইয়া প্লিজ কিছু মনে করবেন না, কিন্তু আমার মনে হয় আমাদের সাথে কিছু শেয়ার করলে, মানে কিছু কথা শেয়ার করলে আপনার কাছেও ভালো লাগবে। শেয়ার করার মতো কিচ্ছু নেই, সব দোষ আমার। আপনার দোষ কেন হবে ভাইয়া? আপনি তো কিছুই করেননি। আমি অফিসের কাজে চিটাগং না গেলে আমার মনে হয় না আমি এমনটা হতে দিতাম। সব দোষ আসলে আমার। কারা খুন করতে পারে বলে আপনি মনে করেন? আমার সাথে কারো কোনো ঝগড়া বিবাদ কখনো হয়নি, আমার শত্রু থাকবে কেন? তাহলে ভাইয়া This track was downloaded from FusionBD.com. আপনার কি মনে হয় এটা অন্য কোনো কারণে খুন? মোটেও না, এটা কোনো সাধারণ মানুষের কাজ না, এটা নিশ্চয়ই অভিশপ্ত বাড়িটার কাজ। এই বাড়িটার কারণে তানিয়ার এমন অবস্থা হয়েছে। তানিয়ার বোন তিশা একই সাথে চলে গেল না ফেরার দেশে। এইসব জিনিসের জন্য ওই বাড়ি দায়ী। ভাইয়া, আরেকটা জিনিস জানার খুবই দরকার। আমি কোনো বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, প্লিজ প্লিজ আপনার আসুন, আমাকে আর জ্বালাবেন না। যা জানার তা ওই বাড়িতে গিয়ে নিজেরা জেনে নিন। রাতে গিয়ে দেখুন ওই অভিশপ্ত বাড়িতে কি হয়। আমাকে প্লিজ প্লিজ হাত জোর করে বলছি, আমাকে নিস্তার দিন। ওই বাড়িতে এমন কি আছে ভাইয়া যে আপনি রাতে গিয়ে দেখতে বলছেন? কোন এক রাতে ওই বাড়িতে গিয়ে নিজেরা থাকুন, তাহলে বুঝতে পারবেন। আমি কিছু বলতে পারবো না, আমি কিছু বলতে চাইও না এখন। প্লিজ আপনারা আসুন, আমার এই বিষয়ে কোনো কথা বলার ইচ্ছে নেই, ক্ষমতা নেই, আগ্রহ নেই। নাফিসের স্ত্রী তানিয়া এবং তানিয়ার বোন তিশার একই সাথে অস্বাভাবিক মৃত্যুর পর অনেকটা বিক্ষিপ্ত অবস্থাতেই আছে নাফিস। একটা মাত্র বাড়ির উপর তার সব রাগ, সব ক্ষোভ জমে আছে। তার উপর কিছু যন্ত্রণাদায়ক সাংবাদিক তো প্রশ্ন করতে করতে রীতিমতো পাগল করে ফেলেছে নাফিসকে। তাই এখন আর কারোর সাথেই কথা বলতে ভালো লাগে না তার। সবকিছুতেই সে বিরক্ত। এমনকি আজ যে ছেলে মেয়েগুলো এসেছে তাদের উপরেও যথেষ্ট বিরক্ত সে। মুখের উপর কথা শুনিয়ে যখন নিজের বারান্দায় একবার নাফিস এসে ঘুরে গেল, তখন দেখল ছেলে মেয়েগুলো এখনো যায়নি। নাফিসের বারান্দা থেকে নিচের রাস্তাটা স্পষ্ট দেখা যায়, তবে নিচের রাস্তায় দাঁড়িয়ে থেকে কেন জানি বিরক্ত লাগলো না তার। কি ভেবে সে নিজে একবার নিচে চলে গেল ওদের সাথে কথা বলবার জন্য। কি ব্যাপার, আপনাদের সমস্যাটা কোথায়? ভাইয়া আমাদের কোথাও কোনো সমস্যা নেই, আমরা শুধু পুরো ব্যাপারটা কি হয়েছিল সেটাই বুঝতে যাচ্ছি। আসলে তাই ভাইয়া, আমরা কোনো সাংবাদিক না, কোনো চ্যানেল কিংবা পত্রিকার জন্যও নয়, তবে নিজেদের জন্যই এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি। জেনে লাভ? সবকিছুতে কি লাভ ক্ষতির হিসেব করে হয় ভাইয়া? তবে ভাইয়া এমনও তো হতে পারে যে আমরা জানার পর কিংবা ওই বাড়ির পুরো কাহিনী মানুষকে জানানোর পর তানিয়া আপু কিংবা তিশা আপুর মতো আর কেউ প্রাণ হারানো না। আর তাছাড়া আমরা তো, আপনারা জানলেই পুরো দুনিয়া সাবধান হবে না, এমন ভাবার কারণ কি? কে আপনারা? এমন করছেন কেন ভাইয়া? মানুষের কৌতূহল থাকতে পারে না? আরে সবার কৌতূহল থাকতে পারে, তানিয়ারও কৌতূহল অনেক বেশি ছিল। একটু আত্র নয়, অনেক অনেক বেশি কৌতূহল। ওই যে দেখুন দূরে শিব মন্দিরটা, সেটা নিয়েও ওর কৌতূহলের শেষ ছিল না। ভাইয়া আপনি যেহেতু ভাবির ব্যাপারে বলছেন, আমরা কি এটা নিয়ে তাহলে একটু কথা বলতে পারি?
আসুন, ভেতরে আসুন। দেখুন, ক্ষমা করবেন, আসলে আমি সবকিছু নিয়ে খুবই বিরক্ত, তাই হয়তো আপনাদের সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছি। আশা করি আমার মনের অবস্থা বুঝে আপনারা আমার কথা রাগ করেননি। ইদানিং যে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারি না। তানিয়া চলে যাওয়ার পর সবকিছুই বড় এলোমেলো লাগে। না ভাইয়া, আমরা বুঝতে পেরেছি আপনার মানসিক অবস্থা এই মুহূর্তে কেমন, সেটা আমরা একটু হলেও ফিল করতে পারছি। আসলে মানুষটা আমি খুব চাপা স্বভাবের। কিছু মানুষ জন্মায় যারা হাজার ভালোবাসলেও ভালোবাসা প্রকাশ করতে পারে না। তানিয়াকে আমি যে কি পরিমাণ ভালোবাসতাম তা কখনোই আমি ওকে বোঝাতে পারিনি। তবে হ্যাঁ, আমার এই দোষ। তানিয়া বিয়ের পর অনেক আনন্দ থেকেই বঞ্চিত ছিল। অনেক আনন্দ থেকে বঞ্চিত মানে? আসলে দিনের বেশিরভাগ সময় আমাকে অফিসে কাটাতে হতো। রাতে যখন ফিরতাম তখন ওই অফিসের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতাম। আর এটার ফল আমি ওর জন্য সময় বের করতে পারতাম না। ওর সবচাইতে কৌতূহলের দিক ছিল অতিপ্রাকৃত বিষয়গুলো। একা একা গল্পের বই পড়া কিংবা অতিপ্রাকৃত বিষয় নিয়ে অকারণে কথাবার্তা বলা ছিল ওর স্বভাব। আর এই কারণে কি আপু ওই বাড়িটায় যায়? আমার কাছে তো তাই মনে হচ্ছে। আচ্ছা ভাইয়া, এ ব্যাপারে পুলিশ কি বলে? পুলিশ আর কি বলবে, তাদের ধারণা এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, যেমন তারা প্রতিটা লাশ দেখেই ধারণা করে আর কি। কিন্তু ভাইয়া, ঘটনা যে বাসায় ঘটেছে ওই বাড়ির সমস্যা কি? ওই বাড়িটা অভিশপ্ত। ওই বাড়িটার বেশ বাজে একটা ইতিহাস আছে। ঢাকা শহরের মতো একটা জায়গায় এরকম একটা বাড়ি খালি পড়ে আছে, ভাবলেই তো অবাক লাগে। কিন্তু ভাইয়া, ওই বাড়ির আসল গল্পটা কি? আসলেই ভাইয়া, ওই বাড়ির গল্পটা জানা দরকার। এমনও তো হতে পারে যে ওই বাড়ির পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। ওই বাড়ির গল্প অবশ্য এলাকার অনেকেই জানে, বিশেষ করে যারা এখানকার পুরনো বাসিন্দা। ভাইয়া, আমরা ঠিক সেই গল্পটাই শুনতে চাচ্ছি। একটা কাজ করলে কেমন হয় ভাইয়া? যেহেতু ওই বাড়িটা নিয়ে এত কাহিনী, আমরা ওই বাড়িতে বসেই ওই বাড়ির গল্প শুনি। কিন্তু ক্ষমা করবেন, আজ আমি কোনো গল্প বলার মতো অবস্থাতে নেই। তবে হ্যাঁ, এখন আমার নিজের ওই বাড়ি সম্পর্কে অনেক বেশি কৌতূহল হচ্ছে। আচ্ছা ভাইয়া, ছোট একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? এখন যাওয়ার দরকার নেই ভাইয়া, আজ তো আপনাকে অনেক বিরক্ত করলাম। আপনি চাকরিজীবী মানুষ, আপনি যেদিন ফ্রি থাকবেন সেদিনই আসবো। আমরা বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা এখন ভালো না, কিন্তু আপনার স্ত্রী যদি সত্যি ওই বাড়ির জন্য মারা গিয়ে থাকে, তাহলে আপনারও উচিত পুরো ব্যাপারটা সিরিয়াসলি দেখা। আসতে হলে উঠি ভাইয়া। এই যে আমাদের 3 জনের নাম্বার, আপনার যেদিন ইচ্ছে আমাদের কল দিবেন। আজ যাই। ঠিক আছে, আমি আপনাদের কল করব। নাফিসের সাথে অর্থাৎ খুন হয়ে যাওয়া কিংবা অতি প্রাকৃত কারণে নিহত হওয়া ওই তরুণীর হাজবেন্ডের সাথে কথা বলার পর ফারদিন, ছোয়া আর ইমনের কৌতূহল অনেক বেশি বেড়ে গেল। শুধু যে কৌতূহল বাড়ল তা না, ওই বাড়ি নিয়ে ছোটখাটো গবেষণা শুরু করে দিল তারা। তবে ঝামেলা একটা থেকেই গেল। অবশ্য এরকম কাজে কেন, সব কাজেই একটা না একটা ঝামেলা তো থেকেই যায়। তবে কিছুদিন পর নাফিস আবারও ব্যস্ত হয়ে পড়ল তার অফিস নিয়ে, কারণ তার অফিসে একমাত্র তার স্ত্রীর শোক ভুলতে কিছুটা হলেও সাহায্য করছে। হাজার হলেও এই শোক ভুলবার নয়, তারপরেও কাজ নিয়ে যত বেশি ডুবে থাকা যায়
ততই শোক থেকেও দূরে থাকা যাবে। তবে নাফিসের ব্যস্ততা কোনোভাবেই মেনে নিতে পারছিল না ছোঁয়া, ফারদিন কিংবা ইমন, কারণ তিনজনই অপেক্ষায় ছিল ঠিক কবে ওই বাড়িতে গিয়ে ওই বাড়ির সব গল্প শুনবে। এরকমটা আসলে প্রতিটা বন্ধুদের মাঝেই থাকে, কিছু কিছু বিষয় যেন বারবারই হাতছানি দিয়ে টানে। অতি প্রাকৃত কিছু একটা ডাক ছিল ছোঁয়া, ফারদিন এবং ইমনকে, আর এই তিনজনই সেই ডাকে সাড়া দেবার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিল। ভার্সিটির ক্লাস করতে করতেও তাদের মাথাতে ছিল শুধু ওই বাড়ি আর বাড়ির গল্প জানা মানুষ, অর্থাৎ নাফিস। ওই লোক আর কোনো আপডেট জানিয়েছে? হ্যাঁ, জানিয়েছে। তোকে আবার কবে কি আপডেট জানালো? আপডেট হচ্ছে সে তার অফিস নিয়ে ব্যস্ত, তাই এখন আমাদের সময় দিতে পারছে না। উফ, এক্সাইটমেন্টে আমার রাতে ঠিকমতো ঘুমই হচ্ছে না। আমারও তাই। আচ্ছা চল এক রাত ওই বাড়িতেই থাকি। যেদিন গল্প শুনবো সেদিন রাতেই থাকবো, কিন্তু ছোঁয়া কিভাবে থাকবে? তোর বাসায় পারমিশন দিবে? পারমিশন আর এমন কি, আমি ম্যানেজ করতে পারবো। তাহলে ওই লোককে দরকার কি? মানে খুব সহজ, যেহেতু ওই বাড়িতে কেউই থাকে না, সুতরাং আমরা ইচ্ছে করলেই যে কোনো সময় ওই বাড়িতে ঢুকে পড়তে পারি। তা অবশ্য পারি, কিন্তু একা যাওয়ার হলে আমরা তো আগেই যেতে পারতাম। না, যাই হোক, ওই ভদ্রলোককে আমরা সাথে রাখবো। কচু রাখবে সাথে? ওই ভদ্রলোককে পেলে তো তোরা রাখবি। লোকটা কি আসলেই ব্যস্ত, নাকি হুদাই আমাদের সাথে পার্ট নিচ্ছে কে জানে? হতে পারে, হুদাই পার্টও নিতে পারে। কিন্তু তার লাভ কি পার্ট নিয়ে? লাভ লস না, এমন হতে পারে সেই বাড়ি সম্পর্কে সে আমাদের কিছুই জানাতে চাচ্ছে না। তাহলে কি করা যায়? কি আর করা যাবে, চল অন্য কাউকে খুঁজি। ওই এলাকায় তো আর ওই নাফিস সাহেব একা থাকে না, আরো অনেকেই আছে। কিছু না কিছু তো আমরা অবশ্যই বের করতে পারবো। গাধার মতো কথা বলবি না, অনেকে থাকতেই পারে, কিন্তু সবার কি আর ওখানে বউ মারা গেছে নাকি? দোস্ত, আমাকে গাধা বলিস আর যাই বলিস, তোদের সাথে একটা ব্যাপারে আমি তাল মেলাতে পারছি না। কোন ব্যাপারে? বলবো না। মানে কি? মানে কিছুই না। ওর মানে নিয়ে চিন্তা করিস না তো ছোঁয়া, ও হচ্ছে আজাইরা কথা নিয়ে শুধু ঝামেলা করে। যাই হোক, আজ একবার ফোন দিয়ে দেখবো। কাকে? কাকে আবার? ওই বেটাকে। দেখ কি বলে। উনি যে হারে ব্যস্ত বলছে, ফোন ধরে কিনা সেটাই সন্দেহের ব্যাপার। বোরিং, বোরিং এবং বোরিং, সত্যিই তাই। একটা গল্প কিংবা কোনো একটা কিছু যদি এভাবে টেনে হিচড়ে পার করতে হয় তাহলে আসলেই বোরিং লাগে। কিন্তু কিছু মানুষ আছে যাদের কিছু বিষয় এত বেশি আগ্রহ থাকে যে হাজার কিছু হলেও কোনো কিছুই বোরিং লাগে না। ছোঁয়া, ইমন আর ফারদিন এরকমই মানুষ, যেখানে ওই দুই তরুণীর মৃত্যুর কথা পুলিশও মনে হয় ভুলে গেছে সাংবাদিকরাও। কিন্তু ইমন, ফারদিন, ছোঁয়া, এই তিনজনের মাথায় সেই হিন্দু বাড়ি তারা কিছুই ভুলেনি, সঙ্গে শিব মন্দিরও। সব মিলিয়ে সবকিছু এমন ভাবে গেঁথে গেছে যে চাইলেও সেটা মাথা থেকে তারা বের করতে পারছে না। তাই নাফিসকে অনেকবার কল করেও বিরক্ত করেই চলেছে তারা। কিন্তু ঘটনা সেখানে না, ঘটনা ঘটল অন্যখানে। তাদের জন্য যে এত বড় একটা চমক অপেক্ষা করছিল সেটা তারা নিজেরাও বুঝতে পারেনি। আর পারবেই বা কি করে? এরকম হঠাৎ করে কেউ কোনো প্ল্যান করে ফেললে সেটা তো আগে থেকে বুঝতে পারার কথাও না। যেরকম হঠাৎ করে একটা প্ল্যান হলো, ঠিক তেমনি হঠাৎ করে একটা কল চলে আসলো ইমনের মোবাইলে। হ্যালো ইমন। জি নাফিস ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা তো ভালোই আছি। আপনি তো মহা ব্যস্ত, তাই আপনাকে নক করতে পারছি না। এই অফিস আর অন্যান্য কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তা আপনার বাকি বন্ধুরা ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা, যে কারণে কল করলাম সেটা আগে বলি। জি বলুন। আপনারা কি কাল একটু আসতে পারবেন? আমাদের হাতে তো ক্লাস করা বাদ দিয়ে অফুরন্ত সময়, কখন আসবো বলেন? না মানে একটু সময় নিয়ে আসতে হবে, যে আমি আপনাদের নিয়ে ওই বাড়িটায় যেতে চাই। ওয়াও, তাহলে তো আমার মনে হয় সন্ধ্যার পরে আসলেই ভালো হয়, তাই না? তাহলে চলে আসবেন। ঠিক আছে, অবশ্যই চলে আসবো। নাফিসের সাথে কথা বলা শেষ করেই ইমন কল করলো তার বন্ধু ফারদিন এবং ছোঁয়াকে।
সাথে সাথে জানিয়ে দিল চলে এসেছে সেই কাঙ্ক্ষিত দিন। কাল তারা সবাই যাচ্ছে ওই হিন্দু বাড়িতে, যে বিশাল বাড়িটি এত বড় হওয়া সত্ত্বেও কেউ ওখানে বসবাস করছে না। যে রহস্য নিয়ে এতদিন ধরে তারা পিছু পিছু ঘুরছিল, সেই রহস্যকে খুব কাছে থেকে দেখার সৌভাগ্য ফাইনালি হতে চলেছে। ইমনের কল পেয়ে অনেক বেশি এক্সাইটমেন্টে ঠিকমতো ঘুমোতে পারল না ছোঁয়া এবং ফারদিন। পরের দিন বিকেল বেলাতেই পৌঁছে গেল লোহারপুলে নাফিসের বাড়িতে। নাফিস বাসাতেই অপেক্ষা করছিল, তবে এত তাড়াতাড়ি সবাই চলে আসবে সেটা ভাবেনি নাফিস। অবশ্য গত কয়েকদিন ধরে নাফিসের মনটা খুব একটা ভালো নেই, অনেক বেশি এলোমেলো জীবন যাপন করছে সে। শুধু এলোমেলো না, প্রতি রাতে উদ্ভট সব স্বপ্ন দেখছে। স্বপ্নগুলোর তেমন কোনো মানে নেই, একটু কেমন যেন। গতকাল রাতেও একটা স্বপ্ন দেখেছে নাফিস। গতকালকে স্বপ্ন দেখল তার স্ত্রী ঘরের মধ্যে কাফন পরে ঘুরছে। মৃত স্ত্রীকে কাফন পরে ঘুরতে দেখলে সেই স্বপ্নের ফলাফল কি হয় সেটা নাফিস জানে না। খোয়াবনামা নামের একটি বই থেকে সে স্বপ্নের অর্থ বের করবার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। ছোঁয়া, ফারদিন এবং ইমন নাফিসের সামনেই বসা। নাফিস একবার ভাবল স্বপ্নের কথা তাদের বলবে, কিন্তু শেষ পর্যন্ত কেন জানি আর বলতে ইচ্ছে করল না। তবে সন্ধ্যে নামার পরপরই তারা চারজন, অর্থাৎ নাফিস, ফারদিন, ইমন এবং ছোঁয়া, সবাই মিলে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হল। সামনে যে বড় বট গাছটা দেখছেন না, এটাই শিব মন্দির। বট গাছের নিচে এই শিব মন্দির স্থাপন করা হয়েছিল, বুঝতে তো পারছেন। অনেক পুরনো মনে হচ্ছে দেখে। বট গাছটার বয়সও তো কম মনে হচ্ছে না। অনেক পুরনো মন্দির। একটা সময় এলাকায় অনেক মন্দির ছিল, এখন সবগুলোই প্রায় বিলুপ্ত। তবে এই মন্দিরটা এখনো বিলুপ্ত হতে পারেনি। কেন? এই গাছটা যারাই কাটতে চেয়েছে তাদেরই কোনো বড় ক্ষতি হয়ে গেছে, আর এখন কেউ এই গাছ কাটার নাম মুখেও নেয় না। আর এই মন্দিরটাতেও কেউ আসে না। অদ্ভুত, তাই না ছোঁয়া? আমাদের আশেপাশে কত যে স্ট্রেঞ্জ জিনিস দিয়ে ভরা, হিসেব করতে গেলে তো পাগলই হয়ে যেতে হবে। আর আলো কমে যাওয়ার পর তো এদিকে কেউ আসেই না। ওই পোড়ো বাড়িটা দেখতে পাচ্ছেন? বিশাল বাড়ি। আজই ঢাকা শহরের মতো এরকম একটা জায়গায় এত বড় একটা খালি বাড়ি। চলুন ভেতরে ঢুকি। চলুন। নাফিস, ফারদিন, ইমন, ছোঁয়া চারজনই ভিতরে ঢুকে গেল। যতটা আগ্রহ নিয়ে তারা ভিতরে ঢুকেছিল, এই ভর সন্ধ্যার ভিতরে ঢুকে ঠিক ততটাই আগ্রহ হারিয়ে ফেলল তারা। কারণ বাড়িটি নিয়ে কৌতূহল কাজ করলেও বাড়িটি এমন কিছু না যে একদম ভয়ে জমে যেতে হবে, বরং পুরনো জরাজীর্ণ একটি বাড়ি। ভেতরে ঢুকে তারা দোতলায় চলে গেল। অনেকটাই অন্ধকার জায়গা, তাই সবাই সবার মোবাইলের লাইট অন করে নিল, কারণ মোবাইলের আলো ছাড়া আর তেমন কোনো আলো নেই। নাফিস পুরো বাড়িটা ঘুরে ঘুরে সবাইকে দেখাতে লাগলো। এই বাড়িতে নাফিসও তেমন আসেনি কখনো, কিন্তু এই বাড়ির যেসব গল্প সে ছোটবেলা থেকে শুনেছে, এখানে না এসেও সবকিছুর বর্ণনা খুব সুন্দর করেই দিতে পারবে সে। এই বাড়িকে ঘিরে একটা গল্প আছে, ঠিক গল্প না, বলা যায় সত্যি ঘটনা। ঘটনাটি যখন ঘটে তখন নাফিসের জন্মও হয়নি। বোঝাই যাচ্ছে ঠিক কত আগের কাহিনী। অনেকদিন আগে এখানে একটা বড় হিন্দু পরিবার থাকতো। যৌথ পরিবার হলে যেমন হয় আর কি, মাসি, পিসি, বাবা, কাকা, বিশাল ফ্যামিলি। পরিবার একটা মেয়েও ছিল, নাম অর্চনা। খুব সাধারণ একটা মেয়ে, কিন্তু একটু পাগলাটে। কি করছিস অর্চনা? কিছু না মা, ছাদে যাচ্ছি। এরকম চুল ছেড়ে ছাদে যাসনি? তুমি এত চিন্তা করো না তো, চুল ছেড়ে গেলে কি এমন হবে? সন্ধ্যায় চুল ছেড়ে ঘরের বাইরে গেলে খারাপ জিনিসের চোখে পড়ে মা। আমাকে তো খারাপ জিনিস ধরবে না। তুমি এত চিন্তা করো না তো, অকারণে এত বেশি বেশি চিন্তা করো। চিন্তা করার মতো কাজ করলে চিন্তা করবো না? ধুর, তোমার সাথে কথা বলাই বৃথা। আমি ছাদে গেলাম, ইচ্ছে হলে তুমি চলে আসো। একটু শান্ত হ বাবা। তুই দেখতে যত বেশি স্থির, কাজে কর্মে মোটেও একরকম স্থির না। উফ, তোমার এরকম
কথার কত বলবা মা? অর্চনা একা একা ছাদে গেল। সন্ধ্যায় এর আগেও সে অনেকবার ছাদে এসেছে, কিন্তু কখনোই কিছু হয়নি। কিছু হবার কথাও না। ছাদে এসে বসে থাকাটা অর্চনার পুরনো স্বভাব। কিন্তু সেদিন একটু মনে হয় কোথাও কোনো একটা সমস্যা ছিল যা অর্চনা বুঝতে পারেনি। বলা হয়ে থাকে ভর সন্ধ্যায় নাকি অশরীরীরা চলাফেরা করে। সেই সময় কোনো মানুষ তাদের মুখোমুখি পড়ে গেলে তার নাকি অনেক বড় ক্ষতি হয়ে যায়। অর্চনা ক্ষতির ব্যাপারটা বুঝল যখন রাত হলো। রাত 3টা, 3:30টার দিকে হঠাৎ করে গভীর ঘুম থেকে লাফ দিয়ে উঠল অর্চনা। ঠিক লাফ দিয়ে না, কারণ কেউ একজন তার চুল টেনে উঠিয়ে দিয়েছে। তবে সেই একজনটা কে তা অর্চনাও বুঝতে পারল না। কিন্তু কিছুক্ষণ পর সে নিজের কন্ট্রোল নিজেই হারিয়ে ফেলল। একা একাই হাসতে শুরু করে দিল সে। তার মা ছুটে এসে মেয়েকে দেখে অবাক হয়ে গেল। এ কোন মেয়ে, এরকম চুল এলোমেলো, কেমন যেন লাগছে। চেনাই যাচ্ছে না যে এটা অর্চনা। কি হয়েছে অর্চনা, এমন করছিস কেন? খবরদার সামনে আসবি না, সামনে আসলে ধ্বংস করে দেব। কি হয়েছে মা তোর? কি হয়েছে মা তোর? চুলগুলো মুখ থেকে সরা। ধ্বংস, মেরে ফেলবো। এই বাড়ি তোর, আমার জায়গায় তোরা থাকিস। আর আমি ছেড়ে দিব, ধ্বংস হবি তোরা। সব ধ্বংস হবি, পুরো ছাড়কার হয়ে যাবি। এটা আমার জায়গা। আমি খুলে হাসবো। অর্চনা হঠাৎ করে অস্বাভাবিক হয়ে পড়ল। একা একা হাসে, একা একা কথা বলে, মাঝে মাঝে আবার বাড়ির মানুষকে তাড়া করে বেড়ায়। ওই সময় মানসিক রোগীদের জন্য ডাক্তার থেকে দরবেশ কিংবা ফকির বাবাদের বেশি বিশ্বাস করা হতো। অর্চনাকে এমন একটি দরবেশকে দেখানো হলো, কিন্তু কোনো লাভই হলো না। একা একা কথা বলতে বলতেই একদিন অর্চনা নিজে নিজে একটা ভয়ঙ্কর কাণ্ড করে বসল। জ্বালিয়ে দেব, সবাইকে জ্বালিয়ে দেব। দুপুরবেলা খুব মরে যাবি তোরা, সব মরে যাবি। মা আমার, গেট লাগাচ্ছিস কেন? কি করছিস মা তুই? ওখানে কেরোসিন কি করছিস তুই? জ্বালিয়ে দেব তোদের সবাইকে, জ্বালিয়ে দেব। মা মা তুই শান্ত হ মা। আগুন লাগাচ্ছিস কেন তুই? আগুন কেন লাগাচ্ছিস? মরে যা। কি করছিস? কি হচ্ছে এসব? কি হচ্ছে এসব? কি করছিস তুই? মরে যা। অর্চনা মা মা, শান্ত হ মা, শান্ত হ, শান্ত হ। না না না, করিস না। মরে যা, ধ্বংস। মরে যা। অর্চনার দেওয়া আগুনে অর্চনা সহ এই পরিবারের অনেকেই মারা যায়। ভাগ্যক্রমে যারা বেঁচে যায় তারা চলে যায় ভারতে। অর্চনার এই ঘটনার পর কেউ এখানে আর আসে না। অনেকে আবার রাতে চিৎকারের শব্দ পায়। অনেকেই ভাবে এখানে এখনো অর্চনা এবং অর্চনার পরিবারের আত্মা ঘোরাফেরা করে। এই আত্মা এখান থেকে সরানোর চেষ্টা কেউ কেউ করেছে, কিন্তু কোনো লাভ হয়নি, বরং উল্টোটা হয়েছে। যারা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করেছে তাদেরই অনেক বড় কোনো ক্ষতি হয়ে গেছে। সবকিছু মিলিয়ে এই বাড়ি এখন নরকে পরিণত হয়েছে। এই ছিল এই বাড়ির গল্প। তানিয়া হয়তো জানতো না, তাই একা একা এখানে চলে এসেছিল। আপনারা এসেছেন অভিজ্ঞতা নিতে, আর আমি এখানে এসেছি কেন জানেন? কেন? এতদিন যা শুনেছি তার সামনাসামনি দেখতে। তার মানে আপনার ধারণা এখন অর্চনা এখানে আসবে? এখানে যারা এসে মারা যায় তাদের আত্মা এখানেই থেকে যায়। আমার ধারণা আমার তানিয়া
দিশা সবাই এখানে আছে। ফোকাস টাইপের কথাবার্তা বলছেন আপনি। এই বাড়িতে কিছুই নেই বোঝা যাচ্ছে। কোথায় এতদিন আপনারা রহস্য রহস্য বলে মাথা ঘামালেন? সময় হোক তাহলে বোঝা যাবে। অর্চনার কোনো আত্মীয় কি আশেপাশে থাকে? না, এটা অনেক আগের কথা। তাদের বংশের আর কেউ এখানে নেই, আর যারাও ছিলেন তারাও ওপারে চলে গেছেন। আচ্ছা, আমরা কি সারা রাত এখানেই থাকবো নাকি? রাত কিন্তু অনেক হয়েছে, গল্পের মাঝে ছিলাম তাই বোঝা যায়নি। কয়টা বাজে এখন? 11:50। বলিস কি? সন্ধ্যায় ঢুকলাম, এত তাড়াতাড়ি সময় চলে গেল কিভাবে? কোন শব্দ পাচ্ছেন? কই না তো। ভালো করে খেয়াল করে দেখুন। হ্যাঁ, এমন ফাটিন, তোরা কোনো শব্দ পেয়েছিস? উপরের শব্দ, ওই উপরের তলা থেকে আসছে। আমারও তো তাই মনে হচ্ছে। কটা বাজে একটু দেখবেন? 12টা। চলুন ওপরে যাই, দেখি কে শব্দ করছে। কোনো দরকার নেই, চলুন চলে যাই। আহা, শেষ মুহূর্তে এসে ফিরে যাবেন, এ কেমন কথা? এসেছি যখন দেখেই যাই কাহিনীটা কি। আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই, তোদের যেতে ইচ্ছে হলে যা, আমি এর মধ্যে নেই। ওই একা একা দাঁড়িয়ে থাকবি, তার চেয়ে বরং চল উপরটা দেখে ফিরে যাই। তুমি খোঁজ পাই? তানিয়া, আমি আমার নাফিস। আরে আপনি পাগল হয়েছেন নাকি? আমরা এখানে ঝামেলায় আছি আর আপনি আপনার মৃত বউকে ডাকছেন। তানিয়া, তানিয়া। এই লোক পাগল হয়ে গেছে। ইমন পালা, ছোঁয়া, তুই কই? আমার চারপাশে কেউ একজন হাঁটছে। আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। কি হচ্ছে এসব? কি হচ্ছে? তানিয়া, তানিয়া। আরে এই লোক পাগল হয়ে গেছে, ওনাকে ফিরে চল পালাই। পালাবি, পালাবি, রাস্তা মানে কোথায়? এখানে আসা যায়, যাওয়া যায় না। আমার চারপাশে আমার কারা ঘুরছে। বাঁচাও, কেউ বাঁচাও আমাদের। এই বদ্ধ পাগলটাকে লাগছে না। কোথায় আগুন? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ইমন, আমার পুরো শরীর চলে যাচ্ছে। ইমন, বাঁচাও। আমার চুলটা ধরছে কেউ। সত্যি কৌতূহল এবং ভালোবাসা অদ্ভুত একটা জিনিস। এই দুটো জিনিস কখন কোন মানুষকে কোথায় নিয়ে যায়
সেটা বোঝা সত্যিই মুশকিল। সারা রাত কি হয়েছিল তা বাইরের কেউই জানে না। তবে এবারও পত্রিকায় নিউজ হলো। সত্যি কি তাহলে অতি প্রাকৃত ব্যাপারগুলো আমাদের আশেপাশে আছে? না থাকলে এই ঘটনার ব্যাখ্যা কি? আসলে কি আত্মারা আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়? আসলে কি অশরীরী কিছু আছে যা ইচ্ছে করলেই আমাদের বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে? হাজারটা প্রশ্ন মাথায় আসতে পারে, তবে সেই প্রশ্ন যেন আগামীতে আর না আসে, তাই থানার ওসি অতি দ্রুত একটি সিদ্ধান্ত নিলেন। কামাল, কি মনে হয় এগুলো কেন হচ্ছে? আমার মনে হয় স্যার বাসাটায় দোষ আছে। দোষ থাকুক আর না থাকুক, এটা নিয়ে আমি রিস্ক নিতে চাই না। আপনি কি করতে চাচ্ছেন স্যার? বাড়িটাকে সিলগালা করে দাও। ঠিক আছে স্যার, আমি আজকেই ব্যবস্থা নিচ্ছি। ওকে, ঠিক আছে। এই ঘটনার পর বাড়িটি সিলগালা করা হয় এবং এলাকার মানুষ থেকে শুরু করে সবার জন্য এই বাড়িতে যাওয়া নিষিদ্ধ করা হয়। তবে বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে, মৃত একটি বাড়ি। কিন্তু রাত হলেই মনে হয় এই বাড়ি কাঁদছে আর হাতছানি। বন্ধুরা, এই ছিল আজকে কুয়াশার কাহিনী, অর্থাৎ পরিত্যক্ত বাড়ির দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব। আর পরিত্যক্ত বাড়ি লিখেছেন এবং নাট্যরূপ দিয়েছেন মশিউর রহমান শান্ত এবং নাট্যাংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিদ শাড়ি। সাউন্ডে ছিলেন সাউন্ড এডিটর খালিদ। আর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খালিদ, শান্ত, শাড়ি, প্রত্যয়, মৌ, মিনু, মঞ্জুর এবং জহির।